কল্পনা করুন একটি ঘিঞ্জি ঘরে বসে এক যুবক তার ল্যাপটপের পর্দায় গভীর মনোযোগে একটি সরকারি বিদ্যুৎ কোম্পানির চাকরির বিজ্ঞাপন দেখছে। ছেলেটি তার ক্লাসের সেরা ছাত্র, নামী সব জায়গায় ইন্টার্নশিপ করেছে, এমনকি তার অধ্যাপকদের প্রশংসাপত্র দুর্দান্ত। কিন্তু বিজ্ঞাপনের একেবারে নিচে থাকা বিশেষ শর্তগুলো পড়ার সাথে সাথে তার বুকটা ধক করে উঠল। সেখানে লেখা, প্রার্থীকে একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশেষ উপবিষয়ে পাশ করতে হবে এবং সবচেয়ে বড় কথা, ওই শিল্পে তার পরিবারের দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকতে হবে। চীনে এই অদ্ভুত প্রক্রিয়াটিকে বলা হয় মূলা নিয়োগ বা র্যাডিশ রিক্রুটমেন্ট। এটি অনেকটা আমলাতন্ত্রের গভীরে এমন সুনিপুণভাবে একটি গর্ত খুঁড়ে রাখার মতো, যেখানে নির্দিষ্ট আকারের একটি মূলা বা কোনো প্রভাবশালী কর্মকর্তার সন্তান ছাড়া আর কেউ ফিট হতে পারবে না। প্রথম দেখায় একে আধুনিক ব্যবস্থার একটি বিচ্যুতি মনে হতে পারে, কিন্তু আসলে এটি ১৯৬০-এর দশকের এক ভয়ঙ্কর সামাজিক প্রেতাত্মার ইভলিউশন মাত্র। তবে তার ছেলে হবে সমাজের আবর্জনা। আপনার জন্মের আগেই আপনার বাবার ফাইলে আপনার ভাগ্য লিখে রাখা হতো। ১৯৬৬ সালের বেইজিংয়ের এক মেধাবী ছাত্র লিংয়ের কথা ভাবুন। গণিত আর পদার্থবিজ্ঞানে সে ছিল অসাধারণ। তার লক্ষ্য ছিল ইঞ্জিনিয়ার হয়ে দেশ গড়া। কিন্তু রাতারাতি তার সব স্বপ্ন চুরমার হয়ে গেল। লিং নিজে কোনো অপরাধ করেনি, সে কোনো ভুল কথা বলেনি। তার পতন হয়েছিল কেবল তার বংশগত পরিচয়ের কারণে। তার দাদা কয়েক দশক আগে এক নগণ্য ভূস্বামী ছিলেন। এই একটি কারণে লিংয়ের কপালে তকমা জুটল কালো আবর্জনার। যে হাতে তার দেশের নকশা তৈরি করার কথা ছিল, সেই হাতে তাকে পরিষ্কার করতে হল নোংরা শৌচাগার। অথচ তার কম মেধাবী সহপাঠীরা কেবল বিপ্লবী পরিবারের সন্তান হওয়ায় রাতারাতি ক্ষমতার শীর্ষে পৌঁছে গেল। আমরা ভাবি সেই আদিম রক্তরেখার যুগ শেষ হয়েছে এবং আজ কেবল মেধার লড়াই চলে। কিন্তু যখন আপনি চীনের অর্থসংস্থান, টেলিকম বা বিদ্যুৎ খাতের পারিবারিক সাম্রাজ্যগুলোর দিকে তাকাবেন, দেখবেন সে পুরনো ব্যবস্থায় এক নতুন ছদ্মবেশে ফিরে এসেছে। রাষ্ট্রীয় ক্ষমতা আজ সেখানে ব্যক্তিগত পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে। ভাবতে অবাক লাগে, যে সমাজ একদিন শ্রেণীভেদ বিলোপের নেশায় মেতেছিল, তারা আজ কিভাবে এমন এক ব্যবস্থায় পৌঁছল যেখানে মেধা নয়, বরং ক্ষমতার কেন্দ্রের সাথে আপনার রক্তের নৈকট্যই হল আপনার আসল পরিচয়পত্র। এই সাজানো লড়াই কি আসলে সাধারণ মানুষের জন্য কেবল এক নিপুণ মায়া? খেলাটা কি শুরু হওয়ার আগেই আমাদের অজান্তে শেষ হয়ে গেছে? চলুন আজ খুঁজে দেখি এই মূলা নিয়োগের শেকড় কতটা গভীরে। অসাধারণ একটা বিষয় দিয়ে শুরু করলেন। মানে এই মূলা নিয়োগ বা র্যাডিশ রিক্রুটমেন্ট ব্যাপারটা শুনলে প্রথমে তো একদম দুর্নীতি মনে হয়, তাই না? একদম তাই। ধরুন, আমরা যদি বর্তমান সময়ের একেবারে বাস্তব একটা চিত্রে ফিরে যাই, বিষয়টা আরও পরিষ্কার হবে। বেইজিংয়ের হাইদিয়ান ডিস্ট্রিক্টের কথা ভাবুন। একটা ছোট্ট ঘিঞ্জি অ্যাপার্টমেন্ট, রাত 2টো বাজে। চারিদিকে নিশ্চয়ই বইপত্রের স্তূপ। হ্যাঁ, ঠিক তাই। ন্যাশনাল সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির বই আর মক টেস্ট দিতে দিতে ওয়াং নামের এক তরুণ স্নাতকের চোখগুলো জবা ফুলের মতন লাল হয়ে আছে। সে পোর্টাল ঘেটে একটা চাকরির বিজ্ঞাপন পেল। তারপর বিজ্ঞাপনে কি এমন অদ্ভুত শর্ত ছিল? বিজ্ঞাপনের একেবারে শেষ লাইনে গিয়ে সে থমকে দাঁড়াল। মানে সেখানে লেখা, প্রার্থীর উচ্চতা হতে হবে ঠিক 1.72 মিটার, সাথে একটা অত্যন্ত দুর্লভ লেভেল 2 সার্টিফিকেশন থাকতে হবে। আচ্ছা। আর সবচেয়ে বিস্ময়কর শর্তটা হল ১৯৯৮ সালের আগে তার পরিবারের কোনো সদস্যকে ওই নির্দিষ্ট সরকারি বিদ্যুৎ সংস্থায় কাজ করে থাকতে হবে। মানে এটা তো ভিভের আলোর মতো পরিষ্কার যে এই পথটা সবার জন্য উন্মুক্ত নয়। ঠিক ধরেছেন। এটা আগে থেকেই নির্দিষ্ট কোনো প্রভাবশালী ব্যক্তির সন্তানের জন্য মাপযোগ করে তৈরি করা একটা ছাঁচ, যে কারণে সাধারণ মানুষ একে স্রেফ স্বজনপ্রীতি হিসেবে বাতিল করে দেন। হ্যাঁ, কিন্তু ঘটনাটিকে যদি আমরা একটু ভিন্নভাবে দেখি, মানে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তবে পুরো চিত্রটাই কিন্তু বদলে যায়। তাই নাকি? সেটা কিভাবে? আসলে এটা অত্যন্ত যৌক্তিক আর দীর্ঘমেয়াদে বেশ প্রগতিশীল একটা প্রাতিষ্ঠানিক কৌশল। কারণ ধরুন, জ্বালানি, অর্থসংস্থান বা টেলিকমের মতো খাতগুলো কিন্তু সাধারণ কোনো ব্যবসা নয়। এগুলো বলতে গেলে একটা বিশাল রাষ্ট্রের স্নায়ুযন্ত্র। বুঝতে পারছি। তো এই একচেটিয়া খাতগুলোতে স্থিতিশীলতা বজায় রাখাটা রাষ্ট্রের জন্য ভীষণ জরুরি।
এখানে হঠাৎ করে কোনো কাঠামোগত বা সাংস্কৃতিক পরিবর্তন আনলে সেটা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। একটু দাঁড়ান, প্রগতিশীল মানে একজন প্রভাবশালী কর্মকর্তার ছেলের জন্য একটা পদ আগে থেকে সংরক্ষণ করে রাখাকে কিভাবে প্রগতিশীল বলা যায়? প্রশ্নটা খুবই স্বাভাবিক। ওয়াংয়ের মতো সাধারণ ঘরের মেধাবী তরুণদের জন্য এটা তো একটা বিশাল বাধা, তাই না? মেধার চেয়ে বংশপরিচয়কে প্রাধান্য দেওয়াটা তো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ধারণার সাথেই পুরোপুরি সাংঘর্ষিক মনে হচ্ছে। বাইরে থেকে দেখলে ঠিক তাই মনে হয়, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এই মূলা নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মূলত এমন প্রার্থীদের বেছে নেওয়া হয় যাদের ওই নির্দিষ্ট শিল্পের ভেতরেই বেড়ে ওঠার একটা অভিজ্ঞতা রয়েছে। মানে তারা ছোটবেলা থেকেই ওই পরিবেশটা দেখে বড় হয়েছে? একদম। তারা সেই ছোটবেলা থেকে হয়তো ডাইনিং টেবিলে বসে ওই প্রতিষ্ঠানের নানা গল্প শুনে বড় হয়েছে। ওই প্রতিষ্ঠানের অলিখিত সংস্কৃতি, সংকট মোকাবেলার পদ্ধতি, এগুলোর সাথে তারা সহজাতভাবেই পরিচিত। ও আচ্ছা, একেই কি প্রাতিষ্ঠানিক স্মৃতি বা ইনস্টিটিউশনাল মেমোরি বলা হয়? ঠিক তাই। একজন সম্পূর্ণ নতুন মেধাবী প্রার্থী হয়তো পরীক্ষায় খুব ভালো করবে, কিন্তু এই বিশাল যন্ত্রের ভেতরের অদৃশ্য চাকাগুলো কিভাবে ঘোরে সেটা শিখতেই তো তার বছরের পর বছর লেগে যাবে। সেখানে এই নির্দিষ্ট প্রার্থীরা প্রথম দিন থেকে কাজ শুরু করে দিতে পারবে। হ্যাঁ, ধারাবাহিকতা রক্ষার্থে এটা একটা সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক অভিযোজনের অংশ। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে দেখা যাক। বর্তমানের এই নিখুঁত আর স্থিতিশীল কাঠামোর শেকড় আসলে কোথায়? একটা অত্যাধুনিক রাষ্ট্র কেন এমন একটা ব্যবস্থা ব্যবহার করবে? এর উত্তর খুঁজতে আমাদের একেবারে ৩,০০০ বছর আগের ওয়েস্টার্ন ঝাও যুগে ফিরে যেতে হবে। সেখানে জংফা বা পিতৃতান্ত্রিক গোষ্ঠী ব্যবস্থা ছিল সমাজের মূল ভিত্তি। আমি যদি একটা উপমা দিয়ে বোঝাই, বলুন। কল্পনা করুন একটা বিশাল ফ্যামিলি ট্রি বা বংশলতিকা, যা একই সাথে পুরো সরকারের অর্গ্যানোগ্রাম হিসেবেও কাজ করছে। বড় প্রেক্ষাপটের সাথে যদি একে মেলাই, তাহলে বুঝতে পারবেন যে কেন এই ব্যবস্থাটি এত দীর্ঘ সময় ধরে টিকেছিল। ১০৪৬ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই রাজবংশের বিস্তৃতি ছিল বিশাল। আর তখন তো প্রশাসন চালানোর মতো কোনো আধুনিক আমলাতন্ত্রও ছিল না। ঠিক, তখন এই জংফা ব্যবস্থার মাধ্যমে প্রথম সন্তানের উত্তরাধিকারী ছিল সবকিছুর নিয়ন্ত্রক। প্রধান স্ত্রীর বড় ছেলেই শুধু সম্পত্তির সবচেয়ে বড় অংশ আর ক্ষমতার শীর্ষপদটি পেতেন। আর বাকি ভাইদের ধাপে ধাপে নিচের পদগুলো দেওয়া হতো, তাই তো? একদম তাই। এটা এতটাই নিখুঁত ছিল যে কোনো জটিল লিখিত আইনের প্রয়োজন হতো না। কেবল বংশতালিকা দেখেই সমাজে কার অবস্থান কোথায় সেটা বলে দেওয়া যেত। মানে কোনো আইনি কাঠামোর বদলে মানুষের জন্ম পরিচয় ছিল তার ক্যারিয়ারের একমাত্র গাইডলাইন। হ্যাঁ, আর এর সাথে সরাসরি যুক্ত ছিল ফেংজিয়ান নামের একটা শাসন ব্যবস্থা। রাজা তার বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য বহিরাগত প্রশাসক নিয়োগ করতেন না। তাহলে কাদের নিয়োগ দিতেন? তিনি বিভিন্ন অঞ্চলের শাসনভার তুলে দিতেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয় বা বিশ্বস্ত মিত্রদের হাতে। অনেকটা আধুনিক যুগের ফ্র্যাঞ্চাইজি মডেলের রাজ্য পরিচালনার মতো আর কি। এর ফলেই কি সমাজ মূলত 4টা সুনির্দিষ্ট পেশায় বিভক্ত হয়ে পড়েছিল? ওই যে শি মানে পণ্ডিত ও যোদ্ধা, গং বা কারিগর, নং বা কৃষক, আর শাং বা ব্যবসায়ী। ঠিক ধরেছেন। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা ছিল সামাজিক স্থিতিশীলতা। কৃষক জানত তার সন্তান কৃষকই হবে আর শাসকের সন্তান হবে শাসক। উচ্চাকাঙ্ক্ষাটা একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা সমাজ তো চিরকাল এমন পাথরের মতো স্থির থাকতে পারে না। মানে মেধার তো একটা নিজস্ব শক্তি আছে যা পথ খুঁজে নিতে চায়। একদম। আর সেই পথটাই তৈরি করে দিয়েছিল প্রায় ১৩০০ বছর ধরে চলা কেজু বা ইম্পেরিয়াল সিভিল সার্ভিস পরীক্ষা। মেধার ভিত্তিতে সামাজিক উত্থানের একটা অভাবনীয় সুযোগ। এই পরীক্ষার পেছনের আয়োজনটা কিন্তু সাংঘাতিক ছিল। হ্যাঁ, একটু কল্পনা করার চেষ্টা করুন। পরীক্ষার্থীদের ছোট ছোট সেলে বন্দি রাখা হতো। টানা ৩ দিন আর ২ রাত তারা সেই ছোট্ট ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে কনফুসীয় দর্শনের ওপর জটিল সব প্রবন্ধ লিখত। আর সেই খাতা মূল্যায়নের প্রক্রিয়াটাও ছিল অভাবনীয় মাত্রায় কঠোর। পরীক্ষকদের কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়াতে মূল খাতার হস্তাক্ষর পরিবর্তন করে ফেলা হতো। মানে অভিন্ন ক্যালিগ্রাফিতে প্রতিলিপি করা হতো, তাই তো? ঠিক তাই, যাতে হাতের লেখা দেখে কাউকে চেনা না যায়। এটা শুনলেই অবাক লাগে। মানে মধ্যযুগের একটা সমাজে দুর্নীতির বিরুদ্ধে এত নিখুঁত প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এত নিখুঁত হওয়া সত্ত্বেও এই পরীক্ষা ব্যবস্থাটি কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত ছিল না। এর একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা ছিল। হ্যাঁ,
সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশ আর অঞ্চলের জন্য নির্দিষ্ট সংখ্যক কোটা বরাদ্দ থাকত, আর এই কোটাগুলিই ছিল সমাজের আসল চালিকা শক্তি। মানে প্রজন্মের পরপর ধরে পরিবারগুলো এই নির্দিষ্ট কোটার উপর ভিত্তি করে তাদের জীবনের সব উচ্চাকাঙ্ক্ষা সাজাত। একদম। পুরো একটা গ্রাম হয়তো তাদের জমানো সব টাকা এক করে একটা মেধাবী ছেলেকে পড়াশোনা করাতো। আশায় থাকত সে কেজু পরীক্ষায় পাশ করে ওই নির্দিষ্ট কোটায় জায়গা করে নেবে আর পুরো গ্রামের ভাগ্য বদলে দেবে। তার মানে পরীক্ষাটি কেবল একটা চাকরি পাওয়ার মাধ্যম ছিল না, এটা ছিল একটা সামাজিক চুক্তি, তাই না? মানুষ বিশ্বাস করত যে কঠোর পরিশ্রম করলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব। আর ঠিক এই কারণেই ১৯০৫ সালের ঘটনাটি এত বড় একটা ধাক্কা ছিল। আধুনিকায়নের প্রয়োজনে রাষ্ট্র যখন হঠাৎ করেই এই কেজু পরীক্ষা ব্যবস্থা বাতিল করে দিল। মানে তারা তো শুধু একটা পরীক্ষা বাতিল করেনি, ১৩০০ বছর ধরে গড়ে ওঠা একটা সামাজিক চুক্তিকে এক নিমেষে ছিঁড়ে ফেলেছিল। হ্যাঁ, তাদের হয়তো আধুনিক প্রকৌশলী, বিজ্ঞানী বা সামরিক কর্মকর্তা দরকার ছিল, কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। পরিসংখ্যানের দিকে তাকালে এর প্রভাবটা একদম স্পষ্ট হয়ে ওঠে। ১৯১১ সালের সশস্ত্র বিপ্লবের ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় যেসব অঞ্চলে ঐতিহাসিকভাবে মাথাপিছু কোটা বেশি ছিল, সেখানে এই পরীক্ষা বাতিলের ফলে বিপ্লবে অংশগ্রহণের হার ৬% এবং সশস্ত্র বিদ্রোহের হার ৪% বেশি ছিল। একটু দাঁড়ান, বিষয়টা আর একবার পরিষ্কার করা যাক। কেবল একটা পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ আক্ষরিক অর্থেই অস্ত্র হাতে তুলে নিয়েছিল? হ্যাঁ, কারণ সমাজবিজ্ঞানের নিয়মে এটা অত্যন্ত স্বাভাবিক। মেধার উত্থানের কোনো প্রাতিষ্ঠানিক পথ খোলা না থাকলে বিদ্রোহই হয়ে ওঠে সামাজিক কাঠামো পরিবর্তনের একমাত্র হাতিয়ার। মানে লাখো তরুণের উচ্চাকাঙ্ক্ষার পাইপলাইনটি কেটে দেওয়া হয়েছিল। ঠিক তাই। আর সেই পুঞ্জীভূত ক্ষোভই সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই ঐতিহাসিক ধাক্কা থেকেই আধুনিক রাষ্ট্রব্যবস্থা তাদের সবচেয়ে বড় শিক্ষাটা নিয়েছে। ১৯০৫ সালের সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য তারা মেধা এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার মধ্যে একটা অপূর্ব ভারসাম্য তৈরি করেছে। আর সেই ভারসাম্যের সবচেয়ে বড় প্রমাণ হল ২০০০ সালের দিকে ব্যাপকভাবে চালু হওয়া ন্যাশনাল সিভিল সার্ভিস পরীক্ষা বা এনসিএসই। এটা কোটি কোটি মানুষের জন্য মেধার ভিত্তিতে একটা স্বচ্ছ পথ তৈরি করে দিয়েছে। কিন্তু শুধু পরীক্ষা নিলেই তো হয় না, এর সাথে সাথে পুরো প্রশাসনিক কাঠামোর চরিত্রটাও বদলাতে হয়। এখানেই আসে আধুনিক দুর্নীতিবিরোধী অভিযানগুলোর কথা। এই অভিযানের ফলে যখন বিলাসবহুল ভোজসভা বা অনথিভুক্ত বোনাসের মতো অপ্রাতিষ্ঠানিক সুবিধাদি কঠোরভাবে বন্ধ করে দেওয়া হলো, তখন একটা মজার ব্যাপার ঘটল। সেই বিপরীত প্রতিক্রিয়াটার কথাই তো বলছেন। মানে অত্যন্ত মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রার্থীরা তখন সরকারি চাকরির বদলে বেসরকারি খাতের দিকে ঝুঁকতে শুরু করল। একদম তাই। তারা টেনসেন্ট বা আলিবাবার মতো বিশাল কোম্পানিতে চলে গেল, যেখানে পারিশ্রমিক অনেক বেশি। ফলে রাষ্ট্রযন্ত্রের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হলো। আর সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে এলো সামাজিকভাবে আগে থেকেই প্রতিষ্ঠিত প্রার্থীরা। তার মানে রাষ্ট্রযন্ত্র এমন একটা জনবল দিয়ে পূর্ণ হতে থাকল যাদের অর্থের জন্য মরিয়া হওয়ার প্রয়োজন নেই। ঠিক বলেছেন। তারা কেবল সামাজিক মর্যাদা এবং স্থিতিশীলতার জন্য এই চাকরিতে আসছে। এটা রাষ্ট্রের জন্য একটা অত্যন্ত অনুগত আর আর্থিকভাবে নির্ভর প্রশাসনিক কাঠামো তৈরি করে দিয়েছে। আর এর পাশাপাশি প্রশাসনকে আরও নিখুঁতভাবে সাজাতে পারস্পরিক নেটওয়ার্কিং বা রেসিপ্রোকাল নেটওয়ার্কিং নামের একটা অলিখিত ব্যবস্থা গড়ে উঠেছে। ওই যে চেনের গল্পটা, হ্যাঁ, চেনের গল্পটা এই ব্যবস্থার একেবারে নিখুঁত একটা উদাহরণ। চেনের বাবা ছিলেন একটা নির্দিষ্ট প্রদেশের পরিবহন মন্ত্রণালয়ের ভীষণ প্রভাবশালী ব্যক্তি। সবাই ভেবেছিল চেন পড়াশোনা শেষ করে বাবার দপ্তরে কোনো বড় পদে বসে যাবে। কিন্তু তার বাবা অত্যন্ত সুকৌশলে তাকে নিজের মন্ত্রণালয়ে নিয়োগ দিলেন না, কারণ সেটা তো খুব সহজেই স্বজনপ্রীতি হিসাবে চিহ্নিত হয়ে যেত। এর বদলে তিনি অন্য একটা প্রদেশের জ্বালানি খাতের প্রধানের সাথে যোগাযোগ করলেন। চেনকে নিয়োগ দেওয়া হলো সেই জ্বালানি খাতে। আর বিনিময়ে সেই জ্বালানি খাতের প্রধানের ছেলেকে চেনের বাবা নিজের পরিবহন মন্ত্রণালয়ে একটা সম্মানজনক পদ দিয়ে দিলেন। এখানে কোনো নিয়ম সরাসরি ভাঙা হয়নি, অথচ দুটো প্রভাবশালী পরিবারই তাদের ক্ষমতা সুসংহত করল। তাহলে এসব কিছুর অর্থ কি? এটাকে স্রেফ নতুন মোড়ে পুরনো স্বজনপ্রীতি? আসলে তা নয়, এটা একটা অত্যন্ত সুসংগঠিত দ্বৈত ব্যবস্থা। হ্যাঁ,
একদিকে যেমন এই ধরনের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রশাসনে আনুগত্য নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে গ্লোবাল এক্সপার্টস প্রোগ্রামের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম ফিজিক্সের মতো খাতে সরাসরি বিশ্বমানের মেধাবীদের নিয়ে আসা হচ্ছে। মানে যেখানে শুধু মেধা দরকার সেখানে তারা কোনো আপোস করছে না। এখানেই পশ্চিমা ধ্যানধারণার সাথে এর মৌলিক পার্থক্য। পশ্চিমা বিশ্বে প্রশাসন আর রাজনীতি সম্পূর্ণ আলাদা, কিন্তু এই ব্যবস্থায় প্রশাসন ও রাজনীতি অবিচ্ছেদ্য। নমেনক্লাতুরা নামের একটা ব্যবস্থার মাধ্যমে এর একটা নিখুঁত সংশ্লেষণ ঘটানো হয়। এই নমেনক্লাতুরা বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এটা আসলে কিভাবে কাজ করে? সহজ কথায় এটা হলো রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের দ্বারা পরিচালিত একটা অত্যন্ত গোপনীয় ভিআইপি তালিকা। ধরুন টেলিকম খাতের একটা বড় পদ শূন্য হলো। নেতৃত্ব তখন এই তালিকা থেকে এমন একজনকে বেছে নেবে যার কেবল অর্থনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের দক্ষতাই নেই, বরং রাজনৈতিক আনুগত্য প্রশ্নাতীত। আচ্ছা, মানে একজন কর্মকর্তাকে ২০ থেকে ৩০ বছর ধরে পরীক্ষা করা হয়? ঠিক, তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখাতে হয়, আবার মতাদর্শগত স্থিতিশীলতাও বজায় রাখতে হয়। আর মহাকাশ গবেষণার মতো খাতে তারা কেবল নিখাদ মেধার মূল্যায়ন করে। এই নমনীয়তাই সম্ভবত এই বিশাল রাষ্ট্রযন্ত্রের টিকে থাকার আসল রহস্য। এই পুরো আলোচনার একেবারে শেকড়ে যদি আমরা যাই, তবে দেখতে পাব যে ন্যাশনাল সিভিল সার্ভিস পরীক্ষা মূলত রাষ্ট্র পরিচালনার একটা অসামান্য সমাজতাত্ত্বিক হাতিয়ার। লাখ লাখ মানুষ এই পরীক্ষার জন্য অমানসিক পরিশ্রম করে, যদিও সাফল্যের হার ভীষণ কম। কিন্তু এই অত্যন্ত স্বচ্ছ ও মেধাভিত্তিক ব্যবস্থার অস্তিত্ব মানুষের উচ্চাকাঙ্ক্ষাকে রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভে পরিণত হতে দেয় না। বর্তমান ব্যবস্থা সেই ক্ষোভকে অত্যন্ত সফলভাবে ব্যক্তিগত প্রচেষ্টায় রূপান্তরিত করেছে। কেউ যখন ব্যর্থ হয় তখন সে রাষ্ট্রযন্ত্রকে দোষারোপ না করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রস্তুতির ঘাটতিকেই দায়ী করে। এটা সামাজিকভাবে একটা প্রবল স্থিতিশীলতা তৈরি করে। তার মানে একটা শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী সভ্যতার মূল ভিত্তি কেবল শ্রেণী বৈষম্য দূর করার মধ্যে নিহিত থাকে না, বরং এর আসল শক্তি লুকিয়ে থাকে উচ্চাকাঙ্ক্ষার এমন এক নিখুঁত স্থাপত্যে নির্মাণের উপর, যা প্রতিটি নতুন প্রজন্মকে অত্যন্ত সফলভাবে বিশ্বাস করতে শেখায় যে তাদের ভাগ্য সম্পূর্ণ তাদের নিজেদেরই হাতে। ঠিক সেই সময়েই যখন বংশপরম্পরা এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার প্রাচীন শক্তিগুলো পর্দার আড়ালে নীরবে সমাজকে স্থিতিশীল রাখার কাজ করে যায়।